আজকের ভিডিওতে আমরা যে কৃষক বন্ধুর যে এই রিভেরিফিকেশনের ফর্ম আছে যেভাবে কিন্তু পঞ্চায়েত থেকে বলা হয়েছে ঠিক কিন্তু সেরকমই কিন্তু ফিল আপ করবো এবং আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে অর্থাৎ কাদেরকে এই রিভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, কাদেরকে জমা করতে হবে না, অর্থাৎ যারা যদি পিএম কিষাণের টাকা পান তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না, যদি আপনি কৃষক বন্ধুর টাকা পান তাহলে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না, এবং যদি একটা ঘরে যদি স্বামী স্ত্রী দুজনেই যদি কৃষক বন্ধুর টাকা পায় তাহলে কাকে ফর্ম ফিল আপ করতে হবে, কাকে ফর্ম ফিল আপ করতে হবে না। এবং আপনাদের আরও যে বিভিন্ন প্রশ্ন আছে যে কোন জমির পরিমাণ লিখবো, কিভাবে লিখবো এবং খাতিয়া নম্বর, দাগ নম্বর, এগুলো সব ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটা আপনারা দেখলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে বসে আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনাদের মনে কিন্তু কোনো ডাউট বা কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। আর এর সাথে আপনাকে কী কী ডকুমেন্টস আরও এর সঙ্গে এড করে সে পঞ্চায়েত অফিসে আপনাকে জমা দিতে হবে সেটাও কিন্তু আলোচনা করব অফিসিয়াল আপডেটভাবে, যেরকম কিন্তু পঞ্চায়েতে বলা হয়েছে ঠিক সেরকমই কিন্তু আপনাকে বলে দেবো যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, সবচেয়ে প্রথমে আছে লেখা এখানে যে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার, আর এখানে লেখা আছে ক্রমিক নাম্বার। তো এই ক্রমিক নাম্বার কিন্তু আপনাকে যখন আপনি পঞ্চায়েত থেকে ফর্ম নেবেন তখন কিন্তু আপনাকে এটা লিখে তারা দিয়ে দিবে। এবং এখানে লেখা আছে আইডি নম্বর, এটা আপনারা কীভাবে বের করবেন সেটা আপনাদেরকে আমি পড়ে বলছি। তো দেখুন, এই বক্সে লেখা আছে যাচাইকৃত যদি সঠিক তথ্য হবে যাচাই করিণীকরণ কর্তৃপক্ষ, অর্থাৎ এই লাইনে কিন্তু আপনাকে কিন্তু কোনো কিছু কিন্তু লিখতে হবে না, অর্থাৎ এটা কিন্তু অফিসারের লোক কিন্তু লিখবে। তো দেখুন, এখানে ফার্স্টে লেখা আছে সুবিধাভোগীর নাম, অর্থাৎ এখানে আপনি যার নামের কিন্তু ফর্ম ফিল আপ করছেন তার কিন্তু এখানে নাম দিতে হবে। ধরুন আপনার বাড়িতে দুজন ব্যক্তি আছে, স্বামী এবং স্ত্রী, যদি আপনার স্বামী নামের যদি এই ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু এখানে স্বামীর ডিটেলস দিতে হবে, এবং যদি আপনি নিজের স্ত্রীর নামে ফর্ম ফিল আপ করবেন তাহলে কিন্তু এখানে স্ত্রীর ডিটেলস দিতে হবে। তো ধরুন এখানে আপনি নিজের নামে ফর্ম ফিল আপ করছেন, তো এখানে আপনি নিজের নাম লিখবেন, ঠিক আছে, এরকম করে কিন্তু ক্যাপিটাল লিখবেন, আনসারই আছে এরকম ব্লু পেন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। এবং আপনাদেরকে যে বললাম আপনাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন, আপনারা কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। এবং দেখুন, এখানে যে আপনারা নাম লিখবেন সেই নামটা কিন্তু আপনার ব্যাংক পাসবুকে যেরকম নাম আছে সেরকম নাম কিন্তু আপনারা এখানে লিখবেন, ঠিক আছে। এবার দেখুন 2 নম্বরে লেখা আছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। তো আপনি এখানে নিজের ধরলেন স্ত্রীর নাম লিখলাম, তো এখানে আপনি স্ত্রীর নাম লিখে দিলেন, এখানেও কিন্তু ক্যাপিটাল লেটারের নাম লিখবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ঠিকানা, তো এখানে কিন্তু জায়গা কিন্তু অনেক ছোট আছে, তাই এখানে আপনারা শুধু শুধু এখানে কিন্তু ভিলেজ লিখবেন, ঠিক আছে, ভিলেজ লিখবেন, আর এখানে শুধু পোস্ট অফিস লিখবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা লিখলাম যা ডিস্ট্রিক্ট আছে। তারপরে এখানে আছে ব্লক, আপনারা এখানে ব্লক লিখবেন। তারপরে এখানে আছে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে যার নাম আছে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত লিখবেন। তারপরে দেখুন এখানে আছে গ্রাম বা মৌজা, যেগুলো একটু সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে সেগুলোকে কিন্তু আমি একটু এক্সপ্লেন করব, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনাদেরকে দুটোর মধ্যে একটা লিখতে হবে, তো এখান থেকে আপনার ভিলেজ, অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নাম কিন্তু এখানে লিখবেন, ঠিক আছে। এবার দেখুন, তো দেখুন এখানে দেওয়া আছে প্রথমে ব্যাংক ডিটেলস, কোনো কিছু হবে না, ঠিক আছে, এটা যে লেখা আছে ব্যাংক ডিটেলস এর পাশে কিন্তু কোনো কিছু হবে না, সেটা ভুলভাবে বলে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আপনারা লিখবেন ব্যাংক বা শাখার নাম যেখানে আছে সেখানে কিন্তু আপনারা ব্যাংকের শর্ট ফর্ম লিখবেন, অর্থাৎ যদি এসবিআই হয় তাহলে এসবিআই লিখবেন এবং তার পাশে কিন্তু ব্রাঞ্চ লিখবেন, ঠিক আছে, মানে এখানে ব্যাংকের নাম দিবেন এবং তার পাশে কিন্তু ব্রাঞ্চের নাম দিবেন, আছে। তারপর লেখা আছে আইএফসি কোড, তো এখানে আপনার আইএফসি কোড লিখবেন। তারপর এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ঠিক আছে। এখানে দেওয়া আছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন এখানে দেওয়া আছে আধার নম্বর, তো এখানে কিন্তু আপনারা আধার নম্বর লিখবেন, ঠিক আছে, এখানে আধার নম্বর লিখবেন। তারপরে লেখা আছে এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের এপিক নাম্বার আছে সেটা কিন্তু এখানে লিখবেন। তারপরে এখানে আছে এসি নাম্বার, তারপরে এসি নাম্বার লিখবেন। তারপরে আছে পার্ট নম্বর লিখবেন। তারপরে আছে সিরিয়াল নাম্বার লিখবেন। দেখবেন আপনার যে ভোটার কার্ড আছে সেখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু লেখা আছে, এক একটা করে কিন্তু দেখে দেখে আপনারা এখান থেকে এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখে নেবেন। তো এগুলো কিন্তু সহজ ছিল, তাই কিন্তু আর আমি বেশি কিছু বললাম না, তো এগুলো কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু ফিল আপ করে নেবেন। তারপরে দেখুন মেন পয়েন্ট হচ্ছে এখানে এসআইআর বা WBLA 2026 ভোটার জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ যদি আপনার নাম এসআইআর ডিলেট হয়ে থাকে বা যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে এস করতে হবে, বা যদি কোনো কিছু না হয়ে থাকে, যদি আপনারা ভালোভাবে ভোট দিতে পেরেছেন তাহলে কিন্তু এখানে নো লিখবেন, ঠিক আছে। তো এসআইআর অ্যাপ্লিক্যান্ট ট্রাইব্যুনাল, যদি আপনারা আপিল করে থাকেন ট্রাইব্যুনালে তাহলে এখানে এস করবেন, আর যদি না করে থাকেন তাহলে এখানে নো করবেন, ঠিক আছে। তারপরে আছে সিএতে আবেদন করেছেন পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান, যদি আপনারা সিএতে আবেদন করে থাকেন তাহলে এখানে এস করবেন, না করে থাকলে নো করবেন, তো ঠিক আছে। এবার দেখুন এখানে 9 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ এর সুবিধাভোগী
যদি আপনি পিএম কিষাণের সুবিধা পান তাহলে এখানে এস করবেন, আর যদি না পান তাহলে কিন্তু এখানে নো করবেন। ঠিক আছে, এবার দেখুন বলা হচ্ছে প্রধান পেশা, অর্থাৎ আপনার প্রধান পেশা কি। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এগ্রিকালচার কিন্তু লিখে দিবেন। ঠিক আছে, তো দেখুন এবার কিন্তু 11 নম্বরে বলা হয়েছে চাষযোগ্য জমির বিবরণ, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে জমির ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো এখানে কিন্তু কোনো কিছু কিন্তু লিখতে হবে না, ঠিক আছে, এটা কিন্তু ফাঁকা থাকবে। এবার দেখুন এখান থেকে আপনাকে লিখতে হবে, বলা হয়েছে জেএল নাম্বার। তো আপনি কিন্তু দেখবেন আপনার জমির কাগজে কিন্তু জেএল নাম্বার কিন্তু লেখা আছে, এবং আপনার যদি একাধিক জমি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে একটা জেল নাম্বার লিখবেন, তারপরে কমা দিবেন, তারপর এখানে একটা জেল নাম্বার লিখবেন, কমা দিবেন, তারপর এখানে একটা জেল নাম্বার লিখবেন, এরকম করে কিন্তু কমা কমা দিয়ে কিন্তু লিখে দিবেন। যদি আপনার একটাই হয় তাহলে জেল নাম্বার একটাই লিখবেন, এবং যদি আপনার একটার বেশি জেল নাম্বার হয় কিন্তু লিখে দিবেন। তারপর লেখা আছে খাতিয়ান নম্বর। তো সরি এখানে কিন্তু ভুল হয়ে গেছে, এই জেল নাম্বারটা এখানে হবে খাতিয়ান নাম্বার। তো সেম কিন্তু যদি এখানে আপনার জেল নাম্বার যার লিখবেন তারই কিন্তু এখানে খাতিয়ান নাম্বার লিখবেন, এখানে যার জেল নাম্বার লিখবেন যে জমির তার নিচে কিন্তু তার কিন্তু খাতিয়ান নাম্বার লিখবেন, এরকম করে কিন্তু লিখবেন। ঠিক আছে, তারপর লেখা আছে এখানে দাগ নম্বর। তো সেম কিন্তু সিরিয়াল হিসাবে কিন্তু এখানে দাগ নাম্বার লিখবেন, এখানে দাগ নাম্বার লিখবেন, এখানে দাগ নাম্বার লিখবেন। এবং যদি আপনার একটাই জমি থাকে তাহলে কিন্তু একটারই কিন্তু জেল নাম্বার, একটারই খাতিয়ান নাম্বার এবং একটারই কিন্তু দাগ নম্বর, এরকম করে কিন্তু আপনারা লিখবেন। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু অনেক ব্যক্তি বুঝতে পারছেন না, তো এটা কিন্তু একটু ভালো করে বলে দিলাম। তারপরে দেখুন এখানে বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ একরে, অর্থাৎ আপনার যত পরিমাণ জমি আছে সেটাকে কিন্তু একরে কনভার্ট করে এখানে কিন্তু লিখতে হবে, এখানে কিন্তু এককে কনভার্ট করে কিন্তু লিখতে হবে। তারপরে দেখুন লেখা আছে এখানে, তো এখানেও কিন্তু সেম, এখানে কিন্তু খাতিয়ানে কিন্তু ডেট লিখে দিবেন, এবং যেটা লিখবেন তার কিন্তু নিচে নিচে দিবেন। এবং আমি এখানে প্রেফার করবো যে আপনারা একটাই জমির কিন্তু দিতে পারেন। ঠিক আছে, একটারই জেল নাম্বার দিবেন, একটারই খাতিয়ান নাম্বার দিবেন, এবং একটারই দাগ নাম্বার দিবেন, একটারই একক দিবেন। ঠিক আছে, এবং একটারই কিন্তু খাতিয়ান নাম্বার দিবেন, এটা কিন্তু সুবিধা হবে। যদি আপনাদের একের বেশি জমি থাকে বা যদি একটাই থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, আপনারা কিন্তু একটাই এখানে দিতে পারেন। বা যদি একের বেশি থাকে তাহলে কিন্তু আপনারা এরকম দিতে পারেন, এবং না দিলেও কিন্তু কোনো কিছু হবে না, আপনারা একটা জমি কিন্তু দিতে গেলেও হবে। জমির দখলের ধরন, অর্থাৎ আপনার যে সেই জমি আছে সেটা কীরকম আছে, আপনি ক্রয় করেছেন না উত্তর অধিকারী পেয়েছেন কি অন্যান্য। তো আপনার যেটা হবে সেটা লিখে দেবেন। যদি আপনি কিনে থাকেন তাহলে এখানে পারচেস লিখবেন, যদি আপনি উত্তরাধিকারী পেয়ে থাকেন তাহলে এখানে ডেথ মোটেশন লিখবেন। ঠিক আছে, বা যদি এটা না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা আদার্স লিখে দেবেন। তো যেটা হবে আপনারা সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে বলা হয়েছে আয়কর প্রদানকারী আছেন কি না আপনি, অর্থাৎ আপনি কি ইনকাম ট্যাক্স দেন, যদি এখানে দেন তাহলে এস করবেন, বা যদি না দেন তাহলে এখানে নো করবেন। আশা করি আপনারা প্রত্যেকে হয়তো ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, তো এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু নো হবে, তো এখানে কিন্তু আপনারা নো দিবেন। এবার ঠিক আছে, এটা হয়ে গেলো। এবার দেখি নেক্সট পেজে কী আছে। এখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর বিবরণ। যদি আপনার পরিবারে স্বামী পায় তাহলে প্রথমে স্বামীটা দেবেন, তারপর স্ত্রী দেবেন, এবং যদি আপনার পরিবারে স্ত্রী পায় তাহলে ফার্স্টে স্ত্রী দেবেন, এবং পরে কিন্তু এখানে কিন্তু স্বামীটা দিবেন। এবার একটা প্রশ্ন আছে, যারা কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছে তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। যারা শুধুমাত্র কৃষক বন্ধু টাকা পায় তাদেরকে কিন্তু এই রিভেরিফিকেশান করাতে হবে, এবং এই রিভেরিফিকেশান করানোর পর আপনারা যদি একটা পরিবারে দুজন পেয়ে থাকেন তাহলে সেই দুজন আবার পাবেন কি পাবেন না সেটা কিন্তু এখনও কিন্তু কনফার্মভাবে কিন্তু বলা যাবে না, কারণ অফিসিয়ালিভাবে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। শুধু এখানে বলা হয়েছে যে যারা যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছে তাদেরকে রিভেরিফিকেশান ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো সেটাই কিন্তু আমরা এখন করছি, শুধুমাত্র এই রিভেরিফিকেশানের ফর্মটা ফিল আপ করে আমরা জমা দেবো, এবং এই জমা দেওয়ার পর তারপরে সরকার কী পদক্ষেপ নেবে সেটা কিন্তু পরে দেখা যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে ফার্স্টে লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম। যদি আপনারা নাম লিখবো, এবং যদি আপনার প্রথমে স্ত্রী তার কিন্তু এখানে ফুল ডিটেলস কিন্তু ভরতে হবে, ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কোনো কিছু লিখতে হবে না। দেখুন ফার্স্টে লেখা আছে ব্যাঙ্ক ও শাখার নাম। তো এখানে কিন্তু কোনো কিছু দেবেন না, ঠিক আছে, এখানে কোনো কিছু হবে না। দেখুন এখানে লেখা আছে নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ব্যাংকের নাম লিখতে হবে। ধরুন এসবিআই আছে, তো এখানে এসবিআই লিখলাম, তারপর এখানে কিন্তু আপনাকে ব্রাঞ্চের নাম লিখতে হবে। তো দেখবেন সেই ব্যাংকের বইয়ে কিন্তু ব্রাঞ্চের নাম কিন্তু লেখা আছে, তো এখান থেকে কিন্তু এখানে লিখে দিবেন। তো এখানে কিন্তু দু জিনিস লিখতে হবে, আপনাকে ব্যাংকের নাম লিখতে হবে এবং তার সাথে আপনাকে ব্রাঞ্চের নাম লিখতে হবে। তো এখানে কিন্তু শর্টকাটে আপনারা লিখে দেবেন নামটা। সেন্ট্রাল ব্যাঙ্ক আছে, তো সেন্ট্রাল ব্যাঙ্কের শর্টকাট লিখবেন। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে শর্ট ফর্ম আছে সেই শর্ট ফর্ম লিখবেন, মানে এখানে কিন্তু ব্যাঙ্কের নামটা শর্ট ফর্মে লিখবেন, এবং যে ব্রাঞ্চ আছে সেটা কিন্তু লিখবেন। তারপরে এখানে আইএফসি কোড চেয়েছে, এখানে আইএফসি কোড দিয়ে দেবেন, এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন, তারপরে আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে আধার নাম্বার, এপিক নাম্বার, 8 নম্বর, এগুলো সব আপনারা কিন্তু সেই ভোটার কার্ডে কিন্তু পেয়ে যাবেন, এখানে কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, এবার দেখুন বলা হয়েছে এখানে কিন্তু মেন আছে, দেখুন এটা দেখুন এখানে বলা হয়েছে কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ ইনি কেবিসি অর্থাৎ কিষাণ বন্ধু ইনি পান কি পান না। যদি কিষাণ বন্ধু পান তাহলে এখানে এস করবেন, যদি ইনি কিষাণ বন্ধু না পান তাহলে এখানে কিন্তু নো করবেন। ঠিক আছে,
তারপরে দেখুন বলা হয়েছে এখানে এসআইআর থেকে কি আপনার নাম ডিলিট হয়েছে, যদি হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো। তারপরে বলা হয়েছে আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন তাহলে নো। ঠিক আছে, তারপরে বলা হয়েছে আপনি কি সিএএতে আবেদন করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং যদি না করে থাকেন তাহলে কিন্তু নো করবেন। তারপরে বলা হয়েছে পিএম কিষাণ এর সুবিধাভোগী আছেন কিনা, অর্থাৎ এই ব্যক্তিটা পিএম কিষাণ পাচ্ছে কি পাচ্ছে না, যদি আপনারা পান তাহলে এখানে ইয়েস করবেন আর যদি না পান তাহলে কিন্তু নো করবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে বললাম যে যারা কিন্তু পিএম কিষাণ পাচ্ছে তাদেরকে কিন্তু এই ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। প্রধান পেশা, অর্থাৎ এই ব্যক্তির যা পেশা আছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। যদি কোনো মহিলা হয়ে থাকেন, যদি হাউস ওয়াইফ হয় তাহলে কিন্তু এখানে হাউস ওয়াইফ। তারপরে এখানে দেওয়া আছে অঙ্গীকারপত্র, এটা আপনারা পড়ে নেবেন। তারপরে পড়ে নেওয়ার পর কিন্তু এখানে সিগনেচার করে দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা সিগনেচার করে দিবেন। সিগনেচার করার পর তারপরে দেখুন এখানে লেখা আছে অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা কিন্তু ফর অফিস ইউজ অনলি, এটা কিন্তু অফিসের লোক কাজ করবে, এখানে কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না। তো ঠিক আছে, এটাই ছিল আজকের এই ফর্মটা। এবার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো যা যা ডকুমেন্টস লাগবে আমি কিন্তু এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নিন এবং সেই ডকুমেন্টসগুলো কিন্তু জেরক্স করে এই ফর্মের সঙ্গে কিন্তু পাঞ্চ করে আপনারা কিন্তু পঞ্চায়েত অফিসে জমা দিয়ে দিবেন। এই জমা দেওয়ার পর কিন্তু আপনারা, অর্থাৎ এই ফর্মটা কিন্তু জমা নেওয়া হবে 1 মাস পর্যন্ত, অর্থাৎ 4 সপ্তাহ কিন্তু সময় দেওয়া হয়েছে, নোটিশ কিন্তু বলা হয়েছে। তো এই 4 সপ্তাহ পর যখন ফর্ম সব জমা হয়ে যাবে তার কিন্তু 1 সপ্তাহ পর কিন্তু আপনারা সঠিক খবর পাবেন যে কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, এই সমস্ত কিছু কিন্তু A to Z কিন্তু আপনারা তখন কিন্তু বুঝতে পারবেন। তো ঠিক আছে, আশা করি আপনারা সমস্ত কিছু ভালো করে বুঝতে পেরেছেন এবং যদি আপনার কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা WB আপডেট ব্যারাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন, আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।